রপ্তানি উন্নয়ন ব্যুরোর ইপিবির তথ্য অনুযায়ী সদ্য বিদায়ী 2025-26 অর্থবছরে পোশাক রপ্তানি কমেছে 1.64%। বিদায়ী অর্থবছরে তৈরি পোশাকের মধ্যে ওভেন পোশাক রপ্তানি $18.19 বিলিয়ন থেকে সামান্য কমে $18.08 বিলিয়ন নেমেছে, যা আগের বছরের তুলনায় 0.61% কম। অন্যদিকে নিট পোশাক রপ্তানি $21.16 বিলিয়ন থেকে কমে $20.62 বিলিয়ন দাঁড়িয়েছে। অর্থাৎ নিট পোশাক রপ্তানি কমেছে 2.53%। আন্তর্জাতিক বাজারের মন্দার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নানা দুর্বলতার কারণে বাংলাদেশে তৈরি পোশাক রপ্তানি প্রতিযোগী দেশগুলোর তুলনায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করেন তৈরি পোশাক প্রস্তুত এবং রপ্তানিকারক খাত সংশ্লিষ্টরা। দর্শক, এ বিষয়ে ভার্চুয়ালি সংযুক্ত করে নিতে চাই ডক্টর বি.এম. সাজ্জাদ হোসাইন, ডিন, স্কুল অব বিজনেস, ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া থেকে। ডক্টর বি.এম. সাজ্জাদ, আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে 2025-26 অর্থবছরের রপ্তানি আয় কিন্তু 0.58% থেকে $48 বিলিয়ন কমে গেছে। এর কারণটা কি আমাদের যদি একটু জানাতেন? জি, ধন্যবাদ। আপনি কারণটাকে মোটা দাগে দুটো ভাগে ভাগ করতে পারেন। একটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইসিস, আর একটা হচ্ছে আমাদের ইন্টারনাল ক্রাইসিস। তো মূলত যে বিষয়টা হয়েছে, ইন্টারন্যাশনাল ক্রাইসিসটার কারণে আপনি যদি গত 4-5 বছর ধরে দেখেন, তাহলে আমাদের এই রাশিয়া এবং এর আশপাশের সঙ্গে যে একটা যুদ্ধকালীন অবস্থা, এটা পরবর্তীতে দেখেন টার্ন নিয়েছে মিডল ইস্টের দিকে। তো এইভাবে ক্রমাগতভাবে কিন্তু এটার একটা ওভারঅল ইমপ্যাক্ট পড়েছে গ্লোবালি। আর এই পোশাক রপ্তানিটা হচ্ছে আমাদের যেহেতু রপ্তানি খাতের সবচেয়ে বড় খাত, সেক্ষেত্রে যেটা হয়, এইটা আপনার পোশাক মানুষ কখন কেনে? যখন তিনি শান্তিতে থাকতে পারেন, সুন্দর থাকতে পারেন। আমরা যেসব দেশগুলোতে এক্সপোর্ট করি, সেই সব ইম্পোর্টারদের ইকোনমিতে একটা বড় ধরনের প্রভাব ফেলেছে। সেক্ষেত্রে তাদের ডলারের মানটা কমে গিয়েছে, তাদের পারচেজিং পাওয়ার কমে গেছে। এই কারণে তারা কিন্তু তাদের দিক থেকেও ইম্পোর্টটা কমিয়ে দিয়েছে। এটা যদি আপনি ইন্টারন্যাশনালি এই মোটা দাগে এই অংশটাকে ধরেন। আরেকটা হচ্ছে আমাদের ইন্টারনাল কনফ্লিক্ট, ইন্টারনাল কিছু প্রবলেমের কারণে আমরা গত 4-5 বছর আগে আমরা যদি বলি যে আমরা টপ 3 এক্সপোর্টার ছিলাম। কিন্তু এই এক ধরনের অস্থিরতা 24 এর আগে পরে সব মিলিয়ে এখনো আমরা পুরোপুরি সেটাকে কাটিয়ে উঠতে পারিনি। যে কারণে যেটা হয়েছে, অন্যান্য যে দেশগুলো রয়েছে, আমাদের পার্শ্ববর্তী দেশ কিংবা আপনি একদমই কাছেই বলা চলে, ধরেন চায়নার পাশে লাওস রয়েছে, কম্বোডিয়া রয়েছে, ভিয়েতনাম রয়েছে। এই দেশগুলো কিন্তু তারা আগের তুলনায় বেশ ডেভেলপ করেছে। তারা তাদের টেকনোলজিতে ডেভেলপ করেছে এবং কম প্রাইজে আমাদের চাইতেও ভালো প্রোডাক্ট হয়তো তারা সেল করতে পারছে। যে কারণে বাজারটা কিছুটা শিফট করেছে। জি, আপনার কাছে আরেকটি প্রশ্ন হচ্ছে, এই রপ্তানি খাত মানে পোশাক খাত ছাড়াও কিন্তু অন্যান্য রপ্তানি খাতেও কিন্তু খানিকটা ধস নেমেছে বলে আমরা জেনেছি। তো এক্ষেত্রে সরকার থেকে কি পদক্ষেপ নিতে পারে বা এর সমস্যা থেকে উত্তরণের জন্য কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? জি, এইটার সবার আগে মানে মেইনটা হচ্ছে আমাদের একটা পরিকল্পনা করে এগোতে হবে এবং সেই পরিকল্পনাটার যেন ধারাবাহিকতা ঠিক থাকে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। আমরা যখন ট্যানারি পল্লীটাকে ঢাকা শহর থেকে সরিয়ে সাভারে নিয়ে গেলাম এবং ওইখানে আমরা রাতারাতি বললাম যে আগামী 2 মাসের মধ্যে ঢাকা থেকে বন্ধ, এটা সাভারে এটার অপারেশন চলবে। কিন্তু আমরা কিন্তু সাভারে পর্যাপ্ত পরিমাণ পানির ব্যবস্থা করতে পারি নাই, বিদ্যুতের ব্যবস্থা করতে পারি নাই, গ্যাসের ব্যবস্থা করতে পারি নাই। তার মানে আলটিমেটলি আমি তো এই শিল্পটাকে ধ্বংস করে দিছি, বন্ধ করে দিছি। এই বছরও কোরবানি ঈদের পর কিন্তু আমার চামড়া বিক্রি হয়নি। আমি আমার নিজের কোরবানির চামড়াটাও আমি সেল করতে পাইনি, এটা মাটির নিচে আমাকে পুঁতে দিতে হয়েছে। সো এইটা তো ইন এ সেন্স ধরেন আমার এই জায়গাটাতেও ক্ষতি হয়েছে। তো আমরা যখন একটা পরিকল্পনা করি, সেটাকে আমরা ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাই না বা যেতে পারি না। সেক্ষেত্রে সাম্প্রতিক সময়ে এই জ্বালানি সংকট একটা অন্য কারণ। কিন্তু এখন আমরা জ্বালানি সংকট থেকে উত্তরোত্তর এগিয়ে উঠছি। আমাদের এখন দরকার সব পক্ষের একটা সম্মিলিতভাবে সুন্দরভাবে এগিয়ে যাওয়া। তাহলে আমরা প্রবলেম থেকে কেটে উঠতে পারব। জি, ধন্যবাদ। আমরাও তাই আশা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে ডক্টর এ.বি.এম. সাজ্জাদ হোসাইন, ডিন, স্কুল অব বিজনেস, ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া থেকে যুক্ত ছিলেন এতক্ষণ। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। এখন